কই যাইবেন? রিকশাওয়ালাকে দেখে বেশ সুবিধার ঠেকল না। কেমন রক্ত লাল চোখ, তার উপর হরর মুভির চৌকিদারদের মতো এক্সপ্রেশন দিচ্ছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু স্টেশন থেকে রাত 12টায় এর চেয়ে উন্নত কিছু প্রত্যাশা করাও যায় না। জৈনপুর গ্রাম যাবেন? আমি ব্যাগ কাঁধ থেকে রিকশা নামিয়ে বললাম, 70 টাকা দিতে হইব। কিছুটা থাগ লাইফ টাইপের চেহারা বানিয়ে বলল রিকশাওয়ালা। কেন 70 টাকা কেন? এইটুকু তো পথ, আমি চটে গেলাম। আপনার 50 জনের জিগান, কেউ যদি ওই দিক যাইবার চায় আমি কান কেটে আপনার সামনে রেখে দেবো। রিকশাওয়ালা আবারও থাগ লাইফ ফেস বানালো। চারদিক তাকিয়ে দেখলাম আর কোনো রিকশার চিহ্ন মাত্র নেই। অগত্যা রিকশাওয়ালার এই বিরক্তিকর যুক্তি মেনে নিয়ে গজগজ করতে করতে রিকশা উঠলাম। রিকশার গতি দেখে বেশ খুশি হলাম। 70 টাকা পুষে যাওয়ার মতো গতিতে চলছে রিকশা, যেন ছোটখাটো একটা হাওয়াই জাহাজ। জৈনপুর গ্রামের রোডটা স্টেশন ছাড়িয়ে পুরনো একটা ডাকঘরের বাম পাশে হালকা বাঁক নিয়ে ভেতরের দিকে চলে গেছে। কাঁচা রাস্তা, তার উপর চারপাশে ঘন জঙ্গল, এর উপর রাত। বিষয়টা একদম জমে গেছে। আমি সাধারণত এসব অ্যাডভেঞ্চারে মজা পাই, তার উপর হাওয়ার গতির রিকশা। গান শুনবো ভেবে ফোন হাতে নিয়ে দেখি চার্জ মাত্র 8%। আর গান শুনে চার্জ ক্ষয় না করার সিদ্ধান্ত নিলাম। দাদা আবার ফোন দিয়ে না পেলে বকাবকি করবেন। এমনিতেও সকাল থেকে কমপক্ষে 50 বার ফোন দিয়েছেন। কত দূর আসলাম, কিভাবে আসছি, শুধু এসব। এখন হয়তো বাড়ির সবাই জেগে অপেক্ষা করছে। জ্যেষ্ঠ নাতি ঘরে এসে ঢুকবে, তারপর ভালো মতো খাইয়ে তবেই শুতে যাবেন। ভাইজান, আপনি কোন বাড়ি যাইবেন? তরফদার বাড়ি। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। ওই বাড়ি যায় কি করবেন? রিকশাওয়ালার উৎসুক প্রশ্ন। মানে? ওটা আমার দাদার বাড়ি, দাদা অসুস্থ, দেখতে যাচ্ছি। আমার কথা শুনে রিকশাওয়ালা কড়া ব্রেক দিল, তাড়াতাড়ি রিকশা থেকে নেমে গেল আর দোয়া দরুদ পড়তে শুরু করলো। হঠাৎ পালাতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ধরলাম। রিকশাওয়ালা থরথর করে কাঁপছে। আমাকে দেখে সে এমন ভাবে ভয় পাচ্ছে যেন ভূত দেখছে। কি হয়েছে ভাই, এমন করতেছেন কেন? রিকশাওয়ালা অনেকক্ষণ পর সম্বিত ফিরে পেল। বলল, ভাই আপনি কি দেশের বাইরে থাকেন? আমি বললাম, হ্যাঁ, 1 বছর দেশের বাইরে ছিলাম। কেন? রিকশাওয়ালা সোজা হয়ে বসলো। আপনি কিছুই জানেন না? রিকশাওয়ালার ভনিতা দেখে খুব রাগ হলো। কিছুটা ঝেড়েই বললাম, কথা পেঁচায় বলার কি দরকার, সরাসরি বলেন কি বলবেন। রিকশাওয়ালা চোখ বড় করে বলল, গত বছর এক অসুখে তরফদার বাড়ির হগলো মরে গেছে, একজনও বাইসে নাই। রিকশাওয়ালার কথা শুনে আমার বিশ্বাস না হলেও গা হঠাৎ শীতল হয়ে গেল। ঘোর কাটাতে বললাম, ফালতু কথা বলবেন না, এসব ইয়ার কি আমার সাথে মারবেন না। আল্লাহর কিরা ভাই, আমি সত্য কইতেছি। গত বছর তরফদার বাড়ি পুরাটা কবরস্থান হয়ে গেছে। কি রোগ হয়েছিল কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু কইতে পারেনি। অন্য বাড়ির কেউ মরে নাই, আর ওই বাড়ির কেউ বাইচাও নেই। আমার গা কাঁপতে শুরু করলো। রিকশাওয়ালার কথা কেমন যেন বিশ্বাস হতে শুরু করলো। এমন সময় ফোন বেজে উঠল। দাদা ভাই ফোন করেছে। রিকশাওয়ালা ভাই, দেখো দাদা ভাই ফোন করছে। যদি তারা মরেই গিয়ে থাকে তাহলে কে ফোন করতেছে তুমিই বলো। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। রিকশাওয়ালা এখনো চোখ বড় করে তাকাচ্ছে আমার দিকে। হ্যালো দাদা ভাই, কোথায় আছো তুমি দাদা ভাই? এই তো আমি পথে, রিকশায় আছি, আর 5-10 মিনিট লাগতে পারে। দাদা বললেন, আচ্ছা তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষায় আছি। ফোন কেটে গেল। এবার শুনেছো তো রিকশাওয়ালা ভাই, ওনার কথা শুনছো তো? কি কইতেছেন আপনি? কার লগে কথা কইলেন? ওই দিক থেকে তো কেউ কথা কইল না। রিকশাওয়ালার কথা শুনে আমার গা জ্বলে গেল। তোর মাথা খারাপ হয়ে গেছে পাগল ছাগল? আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? লুট করার ধান্দা? রিকশাওয়ালা কোনো জবাব দিচ্ছে না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তখন মনে পড়লো আমার ফোনের কল রেকর্ডিংগুলো চেক করা যেতে পারে। তাড়াতাড়ি করে রেকর্ডিংগুলো দেখতে লাগলাম। আজকের রেকর্ডিংগুলোর একটা চালু করে দেখলাম, এ কি, রিকশাওয়ালার কথাই সত্যি। শুধু আমার কথাই রেকর্ড হয়েছে, ও পাশের কোনো শব্দ নেই। সবগুলো রেকর্ডিংই একই রকম। ধপ করে বসে পড়লাম। মাথাটা কেমন যেন গুলিয়ে গেছে। মনে হচ্ছে শরীর নিস্তেজ হয়ে গেছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মনে মনে যে কয়টি দোয়া দরুদ জানি সব পড়তে লাগলাম। রিকশাওয়ালাও ঠায় বসে আছে,
তারও কোনো সারা শব্দ নেই। রাত গভীর হচ্ছে ক্রমশ, সাথে সাথে ভয়ও বাড়ছে। ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম শামসুদ্দিন। রিক্সাওয়ালার হতভম্ব ভাব তখনও কাটেনি। এদিকে রাত প্রায় 1টা পার হয়ে গেছে। দাদাবাড়ি যাওয়ার কথা ভাবছি। পৃথিবীতে আমার আপনজন বলতে তারাই। বাবা মাকে হারিয়েছি ছোটবেলায়। এরপর নানু বাড়ি ছিলাম পড়াশোনার জন্য। নানুরা শহরে থাকতো বলে। এরপর বিদেশ চলে যাই। সবই আমার খেয়াল খুশিপনা। গ্র্যাজুয়েশন করব, এই করব, সেই করব, কিছুই হলো না। হুট করে নানা মারা গেল। গ্র্যাজুয়েশন শেষ না করেই গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট রেখেই চলে আসি। দাদাভাই প্রায়ই ফোন করতেন। আমি দেশে আসার সাথে সাথে তার কড়া নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার। তার শরীর ভালো নেই, আমাকে দেখতে খুব ইচ্ছে করছে তার। কিন্তু এখানে এসে সব গুলিয়ে গেছে। কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি দাদাবাড়ি যাবই। শামসুদ্দিন ভাই, তুমি কি আমার সাথে তরফদার বাড়ি যাবা? ভাই, আপনার মাথা ঠিক আছে? সব তো নিজের কানে শুনলেন, এরপরেও যাইবার চান? আমার হঠাৎ কেমন যেন কান্না পেতে লাগলো। কাঁতো কাঁতো স্বরে বললাম, আমি আমার দাদা ভাইকে একবার দেখতে চাই, চলো না ভাই, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। আমার কথা শুনে রিক্সাওয়ালা বিড়বিড় করতে লাগলো। বোধহয় বলছে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। বলাটাই স্বাভাবিক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো আর একটা মৃত মানুষকে দেখতে চাইবে না। হঠাৎ রিক্সাওয়ালা শামসুদ্দিন দাঁড়িয়ে গেল। রিক্সা ঘুরিয়ে আবার সেই ঝড়ের বেগে রিক্সা চালিয়ে চলে গেল। ভাড়াটাও নিয়ে গেল না। রাত 1টায় আমি আল্লাহকে ভরসা মেনে এমন একটা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যে বাড়ির সবগুলো মানুষ মৃত। পথের মধ্যে 2বার দাদা ভাইয়ের ফোন এলো, রিসিভ করলাম না। দাদা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম। একদম ঝকঝকে তকতকে, দেখে মনে হয় প্রতিদিন ঝাড় দেয়া হয়। বাড়ির সব মানুষ মারা গিয়ে থাকলে বাড়িটা ধ্বংসস্তূপ হয়ে পড়ার কথা। গেটে শব্দ করলাম, ভয়ে ভয়ে। ভেতর থেকে গলা খাঁকারির আওয়াজ শোনা গেল। এরপর হঠাৎ বিকট শব্দ করে গেটটা খুলে গেল। অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে, চিনতে পারছি না ঠিক। একটু কাছে আসতেই চিনতে পারলাম। বুঝলো চাচা। চাচা কেমন আছেন? আমি শাহিন। শাহিন, আমরা সবাই তোমার অপেক্ষায় বসে আছি। কতদিন পরে তোমারে দেখতেছি, অনেক বড় হয়ে গেছো, চাচা গদগদ হয়ে বললেন। এমন সময় বাড়ির ভেতর থেকে দাদার শব্দ পেলাম, শাহিন আসছে, শাহিন। একটু এগোতেই দেখতে পেলাম দাদা ভাই এগিয়ে আসছেন। সেই হাসি মুখ, ধবধবে সাদা দাড়ি, কপালে সেই টুপি। আমাকে এসেই জড়িয়ে ধরলেন। দাদা ভাই কেমন আছেন আপনি? কান্না কান্না কণ্ঠে বললেন। এতদিন পরে আসছো জানতে দাদা ভাই কেমন আছে? আমি তো ভাবলাম তাও আসবা না, হয়তো মরলে দেখতে আসবা। দাদা ভাইয়ের চিরাচরিত আদরে আমি সব ভুলে গেলাম। আজ যা যা হয়েছিল সব বেমালুম ভুলে গিয়ে দাদা ভাইকে জড়িয়ে ধরে থাকলাম কিছুক্ষণ। একে একে সবার সাথে দেখা হলো। দাদু, 2জন চাচি, চাচাতো ভাইয়েরা, আমার জন্য সবাই জেগে বসে আছে। আমি আসার সাথে সাথে চাচি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছেন। দেখতে দেখতে 3টা বেজে গেল। আমাকে খেতে দেয়া হলো। সবাই আমার খাতিরদারি করতে বসে গেল, তার সাথে আমার ভ্রমণের গল্প শুনতে। তুমি স্টেশন থেকে কিভাবে আসলে? বুঝলো চাচা জিজ্ঞেস করেন। চাচা, রিক্সায় আসছি, একটাই রিক্সা ছিল, ওইটাই করে চলে আসছি। কার রিক্সা? দাদা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন। লোকটার নাম শামসুদ্দিন। উনি বলল এই গ্রামে অন্য কোনো রিক্সাওয়ালা আসতে রাজি হবে না, উনিই একমাত্র আসতে পারেন। ভাড়াও অবশ্য বেশি দাবি করেছেন, তাও কি করা, এত রাতে সফর সঙ্গী পাওয়া মুশকিল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। দাদা শব্দ করে তো আদরত পড়তে লাগলেন। তারপর আমার গায়ে ফুঁ দিলেন। কি হয়েছে দাদা ভাই? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। আল্লাহ তোমাকে সহি সালামতে নিয়ে আসছে, এটাই শুক্রিয়া। রিক্সাওয়ালা শামসুদ্দিন গত 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকেই বলে তারা নাকি রিক্সা সহ প্রায়ই দেখা যায়। আমার হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল। গা কাঁপুনি শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মিলে আসছে। ঝড়ের বেগে রিক্সা চালানো, স্টেশনে একা একজন মাত্র রিক্সাওয়ালা, ভয়ঙ্কর চোখ। ভাবতে গা শিউরে উঠছে যে একটা ভূতের সাথে এত রাতে আমি একসাথে ছিলাম। আবার সেই কিনা আমার পরিবারকে আমার কাছে মৃত হিসেবে উপস্থাপন করেছে, যাতে আমি এখানে না পৌঁছাতে পারি আর ওর উদ্দেশ্য সাধন হয়।
কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, ওর উদ্দেশ্য যদি আমার ক্ষতি করা হয় তাহলে আমাকে ফেলে পালিয়ে গেল কেন? সারা রাত ঘুম হলো না, উল্টাপাল্টা জিনিসপত্র মাথায় আসলো। ওই রিক্সাওয়ালাটার চেহারা মাথা থেকে সরাতে পারছিলাম না। আজ একটু হলেই হয়তো মারা পড়তাম। আমি তো রিক্সাওয়ালাটার কথা বিশ্বাসই করে নিয়েছিলাম। প্রায় বড় বাজা বেঁচে গেছি। এসব ভাবতে ভাবতে ফজরের আজান পড়ে গেল। আর ঘুমোতে পারলাম না। উঠে গেলাম শোয়া থেকে। অনেকক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করলাম। পুরো বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। আশ্চর্য, নামাজ পড়তে ওঠেনি কেউ। ঘরের সামনের দরজা খুলে বেরিয়ে এলাম। আলো হয়ে গেছে অনেকটা। পাখিদের কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই, সাথে হালকা মিষ্টি বাতাস। দাদু বাড়ির পাশেই ধান ক্ষেত। আইল বেয়ে হাঁটতে শুরু করলাম। ছোটবেলায় এমনই আইল বেয়ে কত দৌড়াতাম। সাথে সাথে দাদা ভাইয়ের কাছে নালিশ চলে আসতো, আপনার নাতিরা ধান নষ্ট করে ফেলছে। দাদা ভাই কিছু বলতেন না, আমরা বাসকারা পেয়ে যেতাম। আজ আইল বেয়ে হাঁটতে গিয়ে সেসব স্মৃতি মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে অনেক দূর হেঁটে চলে এসেছি। আলো হয়ে গেছে অনেকটা, কিন্তু কিন্তু এই কি? কোথায় ধান ক্ষেত? এই যে থুথু মাঠ। অথচ আমার জানা মতে এখন ফসলের সিজন। এ সময় মাঠে শুধু ধান আর ধান থাকার কথা। দূর দূরান্তে তাকিয়েও কোনো ফসলের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। মাঠ পেরিয়ে একটা বাড়ি পেলাম। এটা রকুন মাছের বাড়ি, কিন্তু বাড়ির অবস্থা খুবই নাজুক, ভেঙে গুড়িয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ থাকে না অনেক কাল ধরে। বাড়িটায় উঁকি দিয়ে দেখলাম দরজা জানালা ভাঙা, কেউ নেই বাড়িতে। মনটা কেমন একটা অশনি সংকেত দিল আপনা থেকেই। বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পথ ফুরাচ্ছে না। দাদা বাড়ির কাছাকাছি এসে বাড়িটার দিকে তাকালাম। কেমন যেন পরিবর্তন ফিল করছি। গেটটা ভীষণ পুরনো লাগছে। মনে হচ্ছে অযত্নে অবহেলায় খসে পড়ার উপক্রম। চারপাশের বেড়াগুলো একই হাল। গেট খুলে ভেতরে ঢুকেই আমার চোখ ছানা পড়া। একই হাল বাড়ির। একটা মানুষ মরে গেলে পচে গেলে যেমন বিশ্রী অবস্থা হয়, তেমনি অবস্থা বাড়িটার। দুদিন পর কঙ্কাল রূপ ধারণ করবে। কাল রাতে কি আমার চোখে পড়েনি, নাকি এখন আমার দৃষ্টিভ্রম হচ্ছে? 7-5 ভাবতে ভাবতে ভেতরে গেলাম, কিন্তু হায়, ভেতরেও একই অবস্থা। সবচেয়ে বড় হয়রানির কথা হচ্ছে ঘরের ভেতর কেউ নেই। সব রুম তন্ন তন্ন করে খুঁজলাম। দাদা দাদু চাচা চাচি কাউকেই পেলাম না। পুরো ঘরটা জীর্ণ শীর্ণ। সব আসবাবপত্রগুলো ঘুনে খেয়ে শেষ করে ফেলেছে। দেখে মনে হচ্ছে অনেক বছর এ বাড়িতে কেউ থাকে না। তবে কি শামসুদ্দিনের কথাই সত্যি? ও আল্লাহ! একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম। কতক্ষণ দৌড়ালাম জানি না। যখন থামলাম আমি তখন স্টেশনের কাছাকাছি। আর পারছি না, এতগুলো স্ট্রেস একসাথে নিতে পারছি না। রাস্তায় বসে পড়লাম আর হাউ মাউ করে কাঁদতে লাগলাম। কি করব আমি? কোথায় যাব? মাথাটা শূন্য হয়ে গেছে। ইচ্ছে করছে মরে যাই। এখন হয়তো আবার দাদাভাই ফোন করবেন, কিংবা শামসুদ্দিনের সাথে আবারও দেখা হয়ে যাবে। এর যে কোনো একটা হলে আমি আর নিতে পারবো না। কিছুক্ষণ শান্ত হয়ে বসার পর আবার দৌড়াতে শুরু করলাম। স্টেশনে এসে পৌঁছলাম অবশেষে। স্টেশনে কোনো মানুষ নেই। স্টেশন মাস্টারের রুমের দিকে ছুটলাম। পরে পরে ঘুমাচ্ছে সে। বোধহয় 10টার আগে কোনো ট্রেন নেই। স্যার শুনছেন? এই যে। আমার কথা হক চকিয়ে উঠল লোকটা। টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পড়তে পড়তে বললেন, প্রথম ট্রেন 9টায়, কয়টা টিকিট? আমার ভয়ার্ত চেহারার দিকে এবার একটু মনোযোগ দিয়ে তাকালেন তিনি। কি হয়েছে আপনার? এত দৌড়াদৌড়ি করে কোত্থেকে আসছেন? আমি খুব বড় বিপদে পড়েছিলাম স্যার। কি বিপদ? আমি জৌনপুর গ্রামে গিয়েছিলাম। লোকটা নড়ে চড়ে বসলেন। চশমার মধ্য দিয়ে চোখটা বড় বড় করে বললেন, তারপর? লোকটার কৌতূহল এমন যেন আমি তাকে কোনো ইন্টারেস্টিং স্টোরি শোনাবো। স্যার, জৌনপুর গ্রামে কি হয়েছিল বলবেন প্লিজ? লোকটা বলল, এতদিন পর আপনি কোত্থেকে আসছেন মিয়া? জৌনপুর গ্রামের ইতিহাসই কবেই শেষ হয়ে গেল। লোকটার ফোনিতে দেখে আমার পিত্তি চলে গেল। আপনি আমাকে বলবেন স্পষ্ট করে? রাগান্বিত কণ্ঠে বললাম আমি। চশমা খুলে রাখতে রাখতে লোকটা বলল, গত বছর এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ে জৌনপুর গ্রামে।
অনেক বড় বড় ডাক্তার এসেও সেটা সমাধান করতে পারেনি। অনেকে বলে এটা আল্লাহর গজব ছিল, অনেকে বলে গ্রামে খারাপ জিনের আক্রমণ হয়েছে, কিন্তু শেষমেশ কেউ বাঁচেনি। পুরো জৈনপুর গ্রাম কবরস্থান হয়ে যায়। পাশের গ্রামের লোকেরও অনেকে পালিয়ে যায়। ওই গ্রামে এখন আর কেউ যায় না। শোনা যায় ওখানে এখনো নাকি রাতে ওই গ্রামের মানুষদের দেখা যায়। কিন্তু ওসবে আমার কাজ নেই, কে যাবে ভূতের বাড়ির নিমন্ত্রণ খেতে। মাথা তুলাতে লাগলেন স্টেশন মাস্টার। আমি চেয়ারে বসে পড়লাম, হা করে ঘড়ির দিকে চেয়ে রইলাম। 9টার ট্রেনে উঠবো। মরে যাও কিছু মানুষের সাথে পুরো একটা রাত কাটিয়েছি ভেবেই গা শিউরে উঠল।